হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। প্রথমেই বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যারা যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলবো, ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং সবার শেষে বলে যাবে যে কমেন্টে বলে যাবে যে তোমাদের আর ইংলিশে কোন বিষয়ের উপর ক্লাস করলে তোমাদের ভালো হবে। তো শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকে আমরা পড়াবো ক্লাস 10 এর লেসন 8 অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে কবিতাটি আছে, অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে কবিতাটি আছে দ্য স্নেল বাই উইলিয়াম কুপার। এই কবিতাটি আজকে পড়াবো। স্নেল বাই উইলিয়াম কুপার। স্বাভাবিকভাবেই এটা আমাদের প্রথম উচ্চারিত হতে পারে কাউপার বলি, কিন্তু এর উচ্চারণ কাউপার হবে না, কুপার। এর উচ্চারণ কুপার হবে, নট কাউপার। উইলিয়াম কুপার। এই কবিতাটি আমরা কয়েকটি টপিক ওয়াইজ বিশ্লেষণ করব। প্রথম টপিকে আমরা আলোচনা করব অ্যাবাউট দা অথার, অর্থাৎ এই কবিতার কবি উইলিয়াম কুপার সম্পর্কে আমরা কিছু প্রারম্ভিক তথ্য জেনে নেব। টপিক 2 এ আমরা কি জানবো? অ্যাবাউট দা পোয়েম, অর্থাৎ এই পোয়েমটি সম্পর্কে জানবো, অর্থাৎ এটি কি ধরনের পোয়েম, এই পোয়েমের মাধ্যমে কবি আমাদের কি বার্তা দিতে চাইছে এই সম্পর্কে আমরা জানবো। তারপরে তৃতীয় টপিকে আমরা জানবো লাইন বাই লাইন অ্যানালাইসিস, অর্থাৎ এই কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। এই কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস অর্থাৎ প্রতিটা লাইন ধরে ধরে বাংলা মানে এবং প্রতিটা স্ট্যান্জা ভালো করে অ্যানালাইসিস করব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। আশা করছি এই ক্লাসের পর তোমাদের দ্য স্নেল কবিতাটি সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। টপিক 4 এ আমরা জানবো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। এই স্নেল কবিতায় যে সমস্ত অনেক আননোন ওয়ার্ড পাবো, অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ড গুলো শেষে আমরা করব শব্দার্থগুলো আমরা জানবো। টপিক 5 এ কমপ্লিট সামারি। তোমরা জানো আমি আলোচনা করার সময়, যে কোনো আলোচনা করার সময় শেষে একটা কমপ্লিট সামারি আলোচনা করি, যাতে তোমরা খুব সহজেই সেই টেক্সটটি বা এই কবিতাটি সহজেই মনে রাখতে পারো। তোমাদের মনে রাখার জন্য কমপ্লিট সামারি আমি আলোচনা করি। ঠিক একইভাবে আমি দ্য স্নেল কবিতাটির কমপ্লিট সামারি আলোচনা করব, যাতে তোমরা খুব সহজেই তোমরা এই কবিতাটি মনে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা ধীরে ধীরে টপিকের দিকে এগোই। টপিক 1 এ আমরা অ্যাবাউট দা অথার, অর্থাৎ কবি সম্পর্কে আমরা জানবো। উইলিয়াম কুপার 1731 to 1800 উইলিয়াম কুপার জন্মগ্রহণ করেছিলেন। উইলিয়াম কুপার আর কি 1731 অর্থাৎ 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 অর্থাৎ 1800 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কে? আমাদের কবি, স্নেল কবিতার কবি উইলিয়াম কুপার 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 সালে মৃত্যুবরণ করেছিলেন। এই আমাদের কবি উইলিয়াম কুপার, ইনি ছিলেন একজন ইংলিশ পোয়েট অ্যান্ড হিমেইস্ট। তোমাদের হিম রাইটার। তোমাদের বন্ধুরা তোমরা অনেকেই হয়তো এই হিম শব্দটার সঙ্গে প্রথম পরিচিত হলে তো তোমাদের মনে স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে যে দাদা হিম শব্দের হিম বলতে কি বোঝায়? হিম ইজ এ টাইপ অফ পোয়েম অর সংস।
that express to praises or worship or admire to the deity or powerful হাই পাওয়ার। অর্থাৎ একটা হিম সেটা কবিতা হতে পারে কিংবা কি হতে পারে, কবিতা হতে পারে কিংবা গান হতে পারে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, যেটা আমাদের দেব দেবীকে উৎসর্গ করে উৎসর্গ করে লেখা হয়। একটা হিম তাহলে কাকে উৎসর্গ করে লেখা হয়, দেব দেবীকে উৎসর্গ করে লেখা হয়। এবং এটা সাধারণত কি the hymn is about religious, অর্থাৎ এর বিষয়বস্তু থাকে সাধারণত রিলিজিয়াস, ধর্মীয় বিষয় নিয়েই হিম লেখা হয়। অর্থাৎ দেব দেবীকে উৎসর্গ করে আমাদের হিমগুলো সাধারণত লেখা হয়। ঠিক একইভাবে উইলিয়াম কুপারও একজন হিম রাইটার ছিলেন। তিনি এই উইলিয়াম কুপার ল নিয়ে পড়েছিলেন। কি নিয়ে? ল, অর্থাৎ আইন কানুন নিয়ে পড়েছিলেন। আমাদের কবি উইলিয়াম কুপার, দ্য স্নেল কবিতার কবি উইলিয়াম কুপার ল নিয়ে পড়েছিলেন। তিনি তিনবার সুসাইড কমিট করতে চেয়েছিলেন। প্রথমবার সুসাইড কমিট করার কারণ তো এটা ছিল একটা লাভ রিলেশনশিপ নিয়ে। লাভ রিলেশনটা কি না, উইলিয়াম কুপারের কাজিনকে উইলিয়াম কুপার ভালোবেসে ফেলেছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সেই কাজিনের, অর্থাৎ তার কাজিন যে তার বাবা, কিন্তু সেই বিবাহটা অ্যাকসেপ্ট করেনি, সেই বিয়ে দিতে রাজি হননি। সেটা নিয়ে মানসিক টেনশনে তিনি একবার সুসাইড কমিট করতে চেয়েছিল। দ্বিতীয়বার ক্লার্কশিপ এক্সাম নিয়ে তিনি খুব টেনশনে ছিলেন এবং সুসাইড কমিট করতে চেয়েছিল। অর্থাৎ তিনি এইভাবে তিনবার সুসাইড কমিট করতে চেয়েছিল। এরপরে আসি, উইলিয়াম কুপার মাত্র 6 বছর বয়সে তার মাকে হারান। আমাদের কবি উইলিয়াম কুপার মাত্র 6 বছর বয়সে তার মাকে হারান। এরপরে উইলিয়াম কুপার বড় হন তার দাদাদের কাছে। এরপরে আসবো আমরা উইলিয়াম কুপার কি সুন্দরভাবে রাইটিং লিখতেন। তিনি তার কবিতায় যে ইংল্যান্ডের যে সুন্দর ভিউ, তা ইংল্যান্ডের যে সুন্দর বাইরের পরিবেশে যখন বেরোতো তখন যে সেই সুন্দর, সেই যে প্রকৃতির যে ভিউ, সেই ভিউ নিয়ে, অর্থাৎ সেই বাইরের সামনে, চোখের সামনে যা দেখতো তাই নিয়ে লিখতো এবং প্রতিদিনকার দৈনন্দিন মানুষের কাজকর্মের ভিত্তিতে লিখতো। কে? আমাদের কবি উইলিয়াম কুপার। এবং তিনি একজন, সেই দিক থেকে বলা যায় যে তিনি একজন রোমান্টিক কবিও। যারা সাধারণত নেচার নিয়ে লিখেন তাদের আমরা রোমান্টিক কবি বলি। আমরা জানি রোমান্টিক কবির নাম বলো। রোমান্টিক কবির, তোমরা যদি রোমান্টিক কবির নাম জানো তাহলে কমেন্টে তোমরা লিখো বন্ধুরা রোমান্টিক কবির নাম। তো আসি, এবারে আমরা জানি বিখ্যাত রোমান্টিক কবি কে। বিখ্যাত কবি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম কুপারকে কি করেছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম কুপারকে মানে খুব প্রশংসা করেছিল তার একটা আনফিনিশড পোয়েমের জন্য। ইয়ার্টলি ওক এই কবিতা, এই আনফিনিশড পোয়েমের জন্য তাকে খুব প্রশংসা করেছিলেন। আর এছাড়া এসটি কোলরিজ, অর্থাৎ স্যামুয়েল টেইলর কোলরিজ কি তা আমাদের কবি উইলিয়াম কুপারকে খুব বলেছিল যে দ্য বেস্ট মডার্ন পোয়েট, এই শিরোনামে ভূষিত করেছিল আমাদের কবি উইলিয়াম কুপারকে। দেখো বন্ধুরা, আমি এবারে পড়ছি তোমাদের টেক্সটে যে অথার পোরশনটা, প্রথম
প্যারাটা আছে সেটাই। উইলিয়াম কুপার 1731 অর্থাৎ 1731 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1800 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস, একজন খুব পপুলার জনপ্রিয় কবি ছিলেন অফ হিজ টাইম, তার সময়কার খুব জনপ্রিয় কবি ছিলেন কে? আমাদের কবি উইলিয়াম কুপার। Cooper changed the direction of the 18th century nature poetry by writing about English countryside and the everyday lives of people. Cooper changed, পরিবর্তন করেছিল the direction of 18th century nature, 18th century 18 শতকের নেচার পোয়েট্রি অর্থাৎ নেচার নিয়ে প্রকৃতি নিয়ে যারা কবিতা লিখতেন সেগুলোর ডাইরেকশন, দিক পরিবর্তন করেছিল বাই রাইটিং দা ইংলিশ কান্ট্রি সাইড। আমি বলেছিলাম প্রতিদিন ইংল্যান্ডের যে কান্ট্রি সাইড সেগুলো ঘুরে ঘুরে লিখতেন, এবং কি দা এভরিডে লাইফ অফ পিপুল, প্রতিটা মানুষের জীবনের কথা লিখতেন, প্রতিটা মানুষের যে দৈনিক জীবনযাত্রা সেটাই নিয়ে লিখতেন কে? আমাদের কবি উইলিয়াম কুপার। হিজ ফেমাস ওয়ার্কস, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো, মানে গুরুত্বপূর্ণ যে তিনি কিছু কবিতা আরো লিখেছেন, হিম লিখেছেন, এইগুলো হলো ইনক্লুড অনলি হিমস অ্যান্ড দ্য টাস্ক, এই অনি হিমস অ্যান্ড দ্য টাস্ক, এই দুটো কবিতা, এই দুটো টাস্ক, এটা দুটো তার ফেমাস ওয়ার্ক ছিল। এছাড়া উইলিয়াম কুপার কি করেছে? উইলিয়াম কুপারের এই দুটো ফেমাস ওয়ার্ক ছিল। এরপরে বন্ধুরা আমরা আসবো অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েম সম্পর্কে আমরা জানবো। আমরা জেনেছি ইতিমধ্যেই অ্যাবাউট দ্য অথার, অর্থাৎ অথার সম্পর্কে জেনেছি। এবারে আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে জানবো, অর্থাৎ এই কবিতাটি কি ধরনের কবিতা। দেখো বন্ধুরা, দ্য স্নেল অর্থাৎ শামুক, এই ছোট্ট শামুককে নিয়ে আমাদের কবি উইলিয়াম কুপার একটা কবিতা কম্পোজ করে ফেলেছেন। একটা শামুকের যে চলার ধরন, কিভাবে সে থাকে, এই নিয়েই কিন্তু আমাদের কবি উইলিয়াম কুপার একটা রচনা লিখে, একটা কবিতা কম্পোজ অর্থাৎ কবিতা লিখে ফেললেন। যে কবিদের ধারণা যে কত সূক্ষ্ম হয়, সেটা তিনি তার কবিতার মাধ্যমে পরিচয় দিলেন উইলিয়াম কুপার। যেমন আমরা সাধারণত দীঘা গেলে আমরা কিভাবে ঢেউ ভাঙবো, আমরা কিভাবে কে কয়টা ঢেউ ভাঙতে পারে, কে কত দূর দীঘায় গিয়ে ফটো তুলবো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু কি একজন কবি যদি যায় সেখানটায় দেখতে পাবেন সমুদ্রের ঢেউয়ের উত্থান পতনের সঙ্গে মানুষের জীবনের তুলনা করে ফেলে হয়তো সেখানটাই কবিতা লিখে ফেলতে পারেন। তাহলে কি একজন কবির চোখ যা দেখে সাধারণ মানুষের চোখ তা দেখতে পায় না। সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের মধ্যেও কবির চোখ খুঁজে নেয় সেখানকার জিনিস। এই পোয়েমটিও ঠিক। দ্য পোয়েম টেকস আস ইনটু প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল, অর্থাৎ একটা স্নেলের যে একটা প্রাইভেট ওয়ার্ল্ড আছে, যে প্রাইভেট স্নেলের একটা অন্য জগৎ, স্নেল একটা অন্য জগতের বাসিন্দা, শামুক একটা অন্য জগতে কিভাবে জীবন যাপন করে। where it seemed to lead self sufficient life, সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, সেখানটায় কি ইন্ডিপেন্ডেন্ট ভাবে বসবাস করে, মানে অর্থাৎ কি স্বাধীনভাবে বসবাস করে। উই আর অ্যালো টু অবজার্ভ in minute detail the snail yet self contained world in which snail live, আমরা যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করি, স্নেল কিন্তু তার নিজের জায়গায় নিজেই স্বনির্ভর হয়ে দাঁড়িয়ে আছে।
সে কারুর সঙ্গে স্বনির্ভর, সে কারুর নির্ভরতায় বাঁচতে চায় না। আমাদেরকে স্নেল, তার জীবনে কোনো টেনশন কোনো নেই, সে খুব ভালোভাবে বাঁচে, একটা ছোট্ট প্রাণী শামুক। এরপরে আমরা টপিক 3 লাইন বাই লাইন অ্যানালাইসিস, এই কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দেখো বন্ধুরা, এই সমস্ত কথাগুলোই লাইন বাই লাইন অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে। একবার আমি পুরো কবিতাটা তোমাদের সামনে ইংলিশ রিডিং করে দিচ্ছি, তারপরে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। টু গ্রাস অর লিভ or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such. He sings into his house with much displeasure. Where he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. Thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it he fails to find its master. এরপরে আমি পুরো কবিতাটা একবার ইংলিশ রিডিং করে দিলাম। এরপরে দেখো লাইন এক একটি লাইন সুন্দর লাইন পড়বো, ধীরে ধীরে সুন্দর মানে পড়বো এবং প্রতিটা স্ট্যান্জার সুন্দরভাবে বেঙ্গলি অ্যানালাইসিস করব, যার ফলে তোমাদের এই কবিতাটি সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। টু গ্রাস, গ্রাস অর্থাৎ ঘাস, টু গ্রাস ঘাসে, অর লিভ পাতায়, অথবা পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে, অর্থাৎ ঘাস কিংবা পাতা কিংবা ফলে কিংবা দেওয়ালে। The snail stick close, স্নেল অর্থাৎ শামুকটি জড়িয়ে থাকে, শামুকটি লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, সে ভয় পায় না, পড়ার ভয় পায় না, অর্থাৎ নিচে পড়ে যাবে এর ভয় পায় না। As if he grew there, যেন সে সেখানটায় বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, সেটাই যেন তার বাড়ি এবং সবকিছু। অর্থাৎ এই ফার্স্ট প্যারার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? ফার্স্ট প্যারার মাধ্যমে আমরা কি, শামুকের বাড়ি কোথায় বা শামুক কোথায় কোথায় বাস করে। টু গ্রাস, the snail lived in two grass or leaf or fruit or wall. পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পরীক্ষায় যদি এটা দিয়েও দিতে পারে। যদি এই টেক্সটের ধরে টেক্সট নিয়ে যদি প্রশ্ন আসে তবে এটা দিতেও পারে যে where did the snail live, অর্থাৎ স্নেল কোথায় বাস করে। এর উত্তর কিন্তু the snail lived into grass or leaf or fruit or wall, অর্থাৎ ঘাসে, পাতায় এবং ফলে আর দেওয়ালে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবে। অর্থাৎ আমাদের কবি বলতে চাইছেন যে একটা শামুক তার বসবাস করে কোথায়, ঘাসে কিংবা দেওয়ালে কিংবা ফলে কিংবা কি পাতায়, এইগুলোই সে বসবাস করে। আমাদের শামুক, আমরা শামুক দেখি না,
আমরা শামুক দেখি, সেইগুলো কি খুব সুন্দর ভাবে চলে এবং যেখান দিয়ে যায় সেখানটায় একটা সুন্দর আবরণও রেখে যায় না। যদি বর্ষাকালে জলের ভেতর দিয়ে চলে তাহলে আমরা দেখতে পাবো যে একটা সুন্দর দাগ কেটে রেখে গিয়েছে, সেই জলটাকেও ঠিক নোংরা করে না। সেই সুন্দর রাস্তায় যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো এগুলো খুব সুন্দর ভাবে অ্যাটাচমেন্ট করে আছে প্রকৃতির সঙ্গে। সে প্রকৃতি সে যেখান সেই এই যে ঘাস বলো কিংবা দেওয়াল বলো কিংবা ফল বলো কিংবা আমাদের কি পাতা বলো, সে যেখানটায় থাকবে সেটাই তার বাড়ি হয়ে যাবে তখনকার জন্য, এবং সে ভয় পাবে না এখান থেকে পড়া। অর্থাৎ সে যেন, কারণ সে সেখানটাই যেন তাকে দেখে মনে হবে যে সেখানটাই সে বড় হয়ে গেছে, সেখানটাই সে ছিল, এরকম মনে হবে এই স্নেল কে। তাহলে আরেকবার আমি পড়ছি, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে কিংবা পাতায় কিংবা ফলে কিংবা দেওয়ালে, দা স্নেল স্টিক ক্লোজ, স্নেলটি দৃঢ়ভাবে আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল, পড়ে থাকার ভয় থাকে না, অ্যাজ ফল পড়ে থাকার ভয় থাকে না, অ্যাজ যেহেতু হি গ্রিউ দেয়ার, যেহেতু সে সেখানটায় বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল, সেটাই তার ঘর এবং সেটাই টুগেদার, সেটাই ঘর সেটাই সব। এরপরে সেকেন্ড স্ট্যান্ডায় আসছি বন্ধুরা, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। স্নেলের যে আমি ঠিক এইরকম ছবিটা আঁকতে চেষ্টা করছি, এইরকম একটা সুন্দর খোলসের মধ্যে সে থাকে না বন্ধুরা, এইরকম একটা খোলসের মধ্যে একটা শামুক থাকে। এটা কি প্রকৃতি সবাইকে কিছু না কিছু প্রোটেক্ট করার জন্য দেয়। স্নেলকে ঠিক যেমন নরম জাতীয় মাংসল শরীর দিয়েছে, ঠিক তাকে প্রোটেক্ট করার জন্য প্রকৃতি মা তাকে কি দিয়েছে, এই খোলস দিয়েছে। স্নেল সাধারণত মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। এই খোলসটা কি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এটা এই খোলসের মধ্যে কে থাকে, স্নেল। তার যে মাংসল অংশটা থাকে, তার এই কি ছোট্ট নরম মাংসল অংশটা থাকে, কে এই ছোট্ট অংশটার মধ্যে আমাদের থাকে স্নেলের। উইথিন দা হাউস, এই যে ছোট্ট খোলসটাকে, এটাকেই রেফার, দা হাউস রেফার, সেই হাউসটা কি, হাউস কি রেফার্স করছে, এই ছোট্ট খোলসটাকে। সিকিউর হি হাইডস, সেখানটাই সে লুকিয়ে পড়ে, সেই বাড়ির মধ্যে সেখানটাই সে লুকিয়ে পড়ে। কখন, when danger imminent betides, যখন ডেঞ্জার বিপদ, আসন্ন বিপদ ঘনিয়ে আসে। আমরা ভোটের সময় দেখতে পাবো এগুলো, যখন ভোট আসে তখন বলেনি আসন্ন বিধানসভায় অমুক দলের অমুক প্রার্থী, এই দলের এই প্রার্থী দাঁড়িয়েছে, তাকে ভোট দিয়ে জয় করুন, এইভাবে থাকে না। অর্থাৎ আসন্ন বিধানসভা, অর্থাৎ ভোটটা আসছে, বিধানসভার ভোট আসছে। ঠিক যখন বুঝতে পেরে যায় স্নেলের দেখবে এইখানটায় কিছু এইখানটায় পোরশন থাকে, এইখানটা আমি ঠিক ছবিটা আঁকতে পারি না কিন্তু দেখানোর চেষ্টা করছি। এইখানটা এইভাবে এগুলো বেরিয়ে থাকে, এইগুলো খুব সেন্সিটিভ হয়। স্নেলের সামনের দিকের অংশটা খুব সেন্সিটিভ হয়, সহজেই বুঝতে পেরে যায় বিপদের অশ্লীল সংকেত বুঝতে পেরে যায় স্নেল। যার মাধ্যমে, কার মাধ্যমে, এই সেন্সিটিভ অংশটির মাধ্যমে খুব বুঝতে পেরে যায়। when danger imminent betides, যখন আসন্ন বিপদ ঘনিয়ে আসে, of storm কিংবা ঝড়, or other harm besides, অথবা অন্য কোনো ক্ষতি এই ধরনের ঘনিয়ে আসে, যখন এই ধরনের কোন ঘনিয়ে আসে অবৈদার, অর্থাৎ যখন কোনো প্রকৃতির কোনো ক্ষতি, প্রকৃতির কোনো ঝড় প্রভৃতি ঘনিয়ে আসে, তখন কি হয়, সে বুঝতে পেরে যায়। তো আমরা সেকেন্ড স্ট্যান্ডার
সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আমরা পড়লে জানতে পারবো যে কিভাবে স্নেলের যে সামনের পোর্শনটা সেটা কতটা সেন্সিটিভ হয়, ঠিক কতটা সেন্সিটিভ হয় আমাদের স্নেলের সামনের পোর্শনটা, যে কোনো আসন্ন বিপদের সংকেত দেখলেই তাড়াতাড়ি গুটিয়ে নেয় নিজেকে, নিজেকে তার ছোট্ট ঘরের মধ্যে কি করে সুরক্ষিত করে ফেলে আমাদের স্নেল। তোমরা নিশ্চয়ই লজ্জাবতী গাছে লক্ষ্য করেছো, লজ্জাবতী গাছে হাত দিয়ে দিলে কি হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুটিয়ে যায়। স্নেল অর্থাৎ শামুকে দেখবে তোমরা পথে বর্ষাকালে বেশি দেখতে পাবে, শামুকে হাত দিয়ে দেবে, তারা যেখানটায় চিপকে লেগেছিল সেখানে পড়ে যাবে, ধীরে ধীরে তার মুখটা বন্ধ হয়ে যাবে। আসন্ন বিপদের সংকেত পাওয়া মানেই তারা নিজেকে নিজের ঘরের মধ্যে সিকিউর করে দিবে, নিরাপদে নিয়ে চলে যাবে। তাহলে আরেকবারের মিনিংটা বলছি, উইথিন দ্যাট হাউস সিকিউরলি হি হাইডস, এই বাড়ির মধ্যে when danger imminent betides, আসন্ন বিপদের অশ্নি সংকেত যখন আসন্ন বিপদ যখন ঘনিয়ে আসে, অফ স্টর্ম সে ঝড় অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অথবা অন্য কোনো ক্ষতিকর আবহাওয়ার। এরপরে দেখো থার্ড স্ট্যান্ডার্ডে যাব, গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, গিভ বার্ড হিজ হর্ন, তুমি তার সিং গুলো দুটো সুর বাড়িয়ে থাকে না, সেই সুরে কি করো, দ্য স্লাইটেস্ট টাচ, আলতো ভাবে ছোঁয়া দাও, জাস্ট তুমি আলতো ভাবে তার সুরে ছোঁয়া দাও, কি হবে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে অর্থাৎ নিজেকে সামলানোর ক্ষমতা ঠিক এতটাই, নিজেকে নিজে রক্ষা করবে, নিজেকে নিজের সামলিয়ে নেবে, এই নিজেকে আত্মসংবরণ করার ক্ষমতা এতটাই, হি সিনস ইনটু হাউস উইথ মাছ, সে তার ঘরের মধ্যে কুঁকড়ে যাবে, সে তার ঘরের মধ্যে কুঁকড়ে যাবে। আচ্ছা, স্নেল যখন ঘরের মধ্যে কুঁকড়ে আছে তোমরা কি ভাবছো সে খুব ভালোভাবে নিচ্ছে না, ঘরের মধ্যে কুঁকড়ে যাবে ডিসপ্লেজার, অশান্তিতে একটা কুঁকড়ে যাবে না। ধরি সে কোথাও যাচ্ছিল, কেউ এসে তাকে ডিস্টার্ব করে দিল, আর অশ্নি বিপদের সংকেত পাওয়া মানে কি হলো, আমাদের স্নেল সেটার মধ্যে ঢুকে সেই তার ঘরের মধ্যে প্রবেশ করে গেল, তো কি হলো, তাহলে তার তখন অশান্তি, ডিসপ্লেজারে তখন সে ডিসপ্লেজার হবে। তাহলে আরেকবার আমি পড়ছি, এর মানটা বলছি তোমাদের, বলছি যে এই স্ট্যান্ডার্ডটার মানে বলছি যে তাকে শুধুমাত্র তুমি তার সুরে আলতো ভাবে ছোঁয়া দাও, সে কিন্তু বুঝে নেবে যে তুমি কি করতে চাইছো, যে সে যে বুঝে নেবে যে তার বিপদ ঘনিয়ে আসছে, সে তখনই তার নিজের যে সেই খোলটাই তো তার হাউস, সেই নিজের বাড়ির মধ্যে সে নিজেকে সিকিউর করে নেবে অশান্তিতে। গিভ বার্ড হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, তুমি তার সুরে আলতোভাবে ছোঁয়া দাও, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজের আত্মসংবরণ ক্ষমতা এটাই যে সে কুঁকড়ে যাবে ইনটু দ্য হাউস উইথ মাচ ডিসপ্লেজার, প্রচুর অসন্তুষ্টিতে সে কুঁকড়ে যাবে। এরপরে আমরা ফোর্থ স্ট্যান্ডার্ডটা পড়বো, হোয়ার সি ডিউলস মানে কি, ডুয়েলস মানে কি একাকী, ডুয়েলস মানে লিফট, সে হোয়ার সি ডুয়েলস, সে যেখানটায় বসবাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকী ভাবে বসবাস করে, সে যেখানটায় বসবাস করে সে একাকী বসবাস করে। except himself has chatteled none, তার নিজের বলতে তার নিজেকে ছাড়া আর কিছু নেই, সে নিজেকেই বোঝে, নিজের বলতে তার নিজে ছাড়া আর কিছু নেই, অর্থাৎ তার বাড়ির সঙ্গে তো সে নিজে জড়িত, তাই নিজেই নিজের বাড়ি, নিজেই নিজের সব,
সে নিজে বলতে নিজে ছাড়া আর কিছু নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি ওন, তার নিজের নিজের নিজে নিজেই হোল ট্রেজার। ওয়েল স্যাটিসফাইড বেশ পরিতৃপ্ত টু বি ওন হোল ট্রেজার, তার নিজের সম্পত্তি নিয়ে, অর্থাৎ তার নিজের ধন সম্পত্তি, নিজের সম্পত্তি নিয়ে সে নিজেই বেশ পরিতৃপ্ত, যে আর বেশি কিছু চাই না আমার, এই আমার জীবনে অনেক। আর সব থেকে বেশি অসন্তুষ্ট বা আনস্যাটিসফাইড কারা? মানুষ। মানুষকে ভগবান সবকিছু দিয়েছে, তা সত্ত্বেও তারা কি অসন্তুষ্ট। যার যে আগে যার আগে 100 টাকা হলে চলতো, সে এখন বলছে না আমার 1000 টাকা লাগবে। যার এখন সে যদি 1000 টাকা ইনকাম করতে পারে, সে বলবে না আমার ব্যাংক ব্যালেন্স থাকা দরকার। যার ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারই কি আছে, টেনশন আছে। টাকা, যখন টাকা আসবে তখন সঙ্গে আসবে টেনশন। কিন্তু আমার স্নেলের টাকাও নেই, টেনশনও নেই, সে কি প্রকৃতির সঙ্গে বাঁচে, প্রকৃতিকে আঁকড়ে ধরে বাঁচে, প্রকৃতিকে ধরে বাঁচে। অর্থাৎ সে তার নিজেই নিজের সম্পত্তি, সে বাবু আর কারোর সম্পত্তি চায় না, সে নিজেই বেশ পরিতৃপ্ত হবে, জীবন বাঁচে। এই প্যারাতে আরেকবার বলছি দেখো, হোয়ারস হি ডুয়েলস, যেখানটা সে থাকে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকী ভাবে থাকে, এক্সেপ্ট হিমসেলফ, নিজের ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ চ্যাটেলস তার ব্যক্তিগত সম্পত্তি, তার নিজেকে নিজের ছাড়া, নিজে বলতে নিজের ছাড়া আর কিছুই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে বেশ পরিতৃপ্ত তার নিজস্ব সম্পত্তি নিয়ে, সে বাবু আর কারোর সম্পত্তি চায় না, সে নিজেই নিজের সম্পত্তি নিয়ে বেশ পরিতৃপ্ত। দাস, এইভাবে হারমিট লাইক, হারমিট মানে কি বন্ধুরা? সন্ন্যাসী। হারমিট লাইক, সন্ন্যাসীর মতো। হিজ লাইফ হি লিডস, সে তার জীবনে বাঁচে, সন্ন্যাসীর মতো সে তার জীবন যাপন করে। কে? আমাদের স্নেল। এই শামুক তার নিজের সন্ন্যাসীর মতো জীবন যাপন করে। সন্ন্যাসী কি হয়? নিজের সুখ, নিজের সংসার, নিজের পরিবার, আত্মীয় স্বজন ছেড়ে এই পৃথিবীর সমস্ত মোহমায়া কাটিয়ে দূরে কোথাও একাকী ভাবে, নির্জন ভাবে বসবাস করে। ঠিক একইভাবে এই স্নেল ও ঠিক একইভাবে বসবাস করে। তাই আমাদের কবি স্নেলকে কম্পেয়ার করেছে কার লাইফের সঙ্গে? হারমিটের লাইফের সঙ্গে। নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, ব্যাংকুয়েটস মানে কি? একটা বড় আয়োজন, বড় খাবারের আয়োজন। এ ফর্মাল একটা ইভিনিং মিল, একটা ফর্মাল গ্যাদারিং ফর ইভিনিং মিল, অর্থাৎ নৈশভোজের জন্য একটা বড় কোনো আয়োজন, এটাকে বলে ব্যাংকুয়েট। অর্থাৎ তার নৈশভোজের সময়ও তার কাউকে প্রয়োজন হয় না, বিশেষ কাউকে প্রয়োজন হয় না। নো পার্টনার অফ ব্যাংকুয়েট নিডস, তার নৈশভোজের সময়ও কোনো পার্টনার প্রয়োজন হয় না। এন্ড এবং ইফ হি মিটস ওয়ান, এবং সে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, যখন যদি দেখে যে সামনে দিয়ে আরো একটা স্নেল আসছে বা সামনে আরো কেউ আসছে, তখন সে কি করে? অনলি ফিডস দা ফাস্টার, সে তখন কি করে? খাবারটা যত তাড়াতাড়ি পারে দ্রুত শেষ করে ফেলে। অর্থাৎ স্নেল কি হারমিটের মতো জীবন যাপন করে আমরা পেলাম, যে হারমিটের মতো, হারমিট যেমন নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য মোহ মায়া ভুলে নিজে একাকী ভাবে বসবাস করে, ঠিক স্নেলও একই ভাবে বসবাস করে, এবং সে তার নিজের নৈশহারেও কাউকে যুক্ত করতে চায় না। কে? আমাদের এই যে স্নেল, এই স্নেল কাউকে যুক্ত করতে চায় না। এবং কি করে? যদি দেখতে পায় যে সামনে কেউ আসছে, উপরন্তু যদি তার খাবারের সময় দেখতে পায় যে সামনে কেউ আসছে, তো সাপোজ তাকে ভাগ দিতে হবে, তো সেহেতু সে কিন্তু খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে দেয়, যে ও বেটা আসার আগেই আমি খাবারটা খেয়ে নিই। দেখো আরেকবার বলছি, দাস
এইভাবে হারমিট লাইফ একটা ঋষির মতো হিজ লাইফ হি লিডস, তার জীবন সে নির্বাহ করে, নর পার্টনার কোন ভাগিদার অব হিজ ব্যাংকুয়েট নিডস, তার নৈশ্বরের জন্য প্রয়োজন হয় না। এন্ড এবং ইফ হি মিটস ওয়ান, যদি সে কারুর সঙ্গে পরিচিত হয়, অনলি ফিডস, সে তাকে অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুত তার খাবার দ্রুত শেষ করে। কে? আমাদের স্নেল। স্নেল দ্রুত তার খাবার শেষ করে। এরপরে আমরা লাস্ট স্ট্যান্ডাতে আসবো। হু সিক্স হিম, যে তাকে খোঁজে, মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, সে নিশ্চয়ই অন্ধের চেয়েও খারাপ, মানে অন্ধের চেয়েও অধম বলতে গেলে। যে তাকে খুঁজতে যায় সে অন্ধের চেয়েও অধম। কেন বলেছে এর পরের লাইনটাই পাবো। হি রেফার্স টু দা স্নেল অ্যান্ড হিজ হাউস, তারপরের লাইনটা দেখো, হি রেফার্স টু দা স্নেল অ্যান্ড হিজ হাউস রেফার্স টু দা স্নেল হাউস, অর্থাৎ হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি আর সো কম্বাইন, দুটো একসঙ্গে লেগে থাকে। কি আমরা দেখতে পাই না শামুক এবং শামুকের বাড়ি একসঙ্গে লেগে থাকে? শামুকের বাড়িটা সেই প্রোটেক্ট করে কাকে? শামুকের যে নরম মাংসল অংশটাকে, নরম মাংসল অংশটাকে কে প্রোটেক্ট করে? শামুকের খোলটি, অর্থাৎ সে আর তার বাড়ি একসঙ্গে লেগে থাকে। ইফ যদি কেউ ফাইন্ডিং ইট, এটাকে কেউ খোঁজার চেষ্টা করে, হি ফেলস টু ফাইন্ড ইট মাস্টার, সে এর আসল মালিকানা খুঁজতে ব্যর্থ হবে। কার? স্নেলে। যে মানুষ খুঁজতে যায় যে স্নেলটা কোথায় আছে দেখি, প্রকৃতপক্ষে তো স্নেল আর স্নেলের কি বাড়িটা একসঙ্গে কম্বাইন হয়ে আছে, তাহলে যখন খুঁজতে যাবে তখন কি আর পাবে? সেই বাড়ির মধ্যে পাবে না, কারণ তার বাড়িটা, সে আর তার বাড়িটাই হলো তো সে কে? স্নেল। স্নেলের বাড়িটাই তো সেই স্নেল। তাহলে তার নিজের মালিককে খুঁজতে গেলে সে মানুষ হবে বোকা, সেই ব্যক্তি হবে বোকা। আরেকবার পড়ছি এই লাইনটা, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর, হু সিক্স হিম, যে তাকে খোঁজে, মাস্ট বি, অবশ্যই, ওর্স অধম, দেন ব্লাইন্ড, অন্ধের চেয়েও, হি সে, অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, আর সো কম্বাইন্ড, একসঙ্গে লেগে থাকে। ইফ যদি, ফাইন্ডিং ইট, কেউ খুঁজতে আসে, হি ফেলস টু ফাইন্ড, সে ব্যর্থ হয় খুঁজতে, ইট মাস্টার, তার মালিককে খুঁজে পেতে ব্যর্থ হয়। তো বন্ধুরা, আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করলাম। আশা করি এই কবিতাটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা টপিক পড়ে জানবো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলো আমরা জানবো। দেখো বন্ধুরা, তোমরা পোয়েম কবিতা, এই স্নেল কবিতাটির ফার্স্ট স্ট্যান্ডারটিতে দেখো, আমি সমস্ত লাইনগুলো, আমি কিছু ওয়ার্ডের মানে বলছি, তোমরা সেগুলো পারলে নোট করে নেবে খাতায়। অনলাইন ক্লাসে কি করতে হয়, পাশে খাতা পেন রাখতে হয়, যেগুলো বলবো সেগুলো তোমরা কি করবে, নোট করে নেবে, সেগুলো লিখে নেবে, যাতে পরে যাতে সুবিধা হয়। আমি ক্লাসে পড়তে যে কোনো ক্লাসে পড়ো, সর্বদা ক্লাসে কি করবে, নোট করে নেবে, কিছু নোট করে নেবে, যাতে তোমার সেই সময়ের একটা রাফ আইডিয়া থেকে যায়। পরবর্তীকালে তোমার ঘরে বসে যখন পড়বে তখন খুব সুবিধা হবে, এবং এতে মনে থাকাটাও খুব ইজিলি হয়, এবং বুঝতেও তাড়াতাড়ি পারবে তোমরা। আচ্ছা, গ্রাস মানে ঘাস, তোমরা জানো। লিফ মানে গাছের পাতা, ফ্রুট মানে ফল, ওয়াল মানে দেওয়াল, এগুলো তোমরা জানো। স্টিক্স ক্লোজ মানে চিপকে লেগে থাকা, অর্থাৎ লেগে থাকা মানে খুব ভালোভাবে লেগে থাকা। ফিয়ার্স মানে ভয়, ফল, পড়ে যাওয়ার। গ্রিউ মানে কি জানো? গ্রিউ, আচ্ছা, গ্রিউ কার পাস্ট ফর্ম? গ্রিউর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ্রো, অর্থাৎ গ্রো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গ্রিউ। তোমরা যদি গ্রামারের উপর ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো। হাউস হচ্ছে বাড়ি, টুগেদার, একসঙ্গে। এরপরে দেখো, এরপরে দ্বিতীয় স্ট্যান্ডার্ডটির মানেগুলো বলছি।
সিকিউর মানে নিরাপদ, হাইডস মানে লুকিয়ে পড়া, ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট মানে আসন্ন অর্থাৎ যেটা আসতে চলেছে, বিটাইডস মানে দুর্ভোগ ঘনিয়ে আসা, বিটাইডস মানে দুর্ভোগ ঘনিয়ে আসা, স্টর্ম মানে কি, স্টর্ম মানে হচ্ছে ঝড়, হার্ম মানে ক্ষতিকর, ওয়েদার মানে কি আবহাওয়া, হর্নস মানে স্নেলের যে সুরগুলো বেড়ে থাকে সেগুলো, হর্নস মানে স্বাভাবিক অর্থে সিংহ হয়, তবে সুর এখানটায় স্নেলের যে সুরগুলো বেরিয়ে আছে সেগুলো। স্লাইটেস্ট মানে আলতো ভাবে, স্লাইটেস্ট মানে কি আলতো ভাবে, টাচ মানে ছোঁয়া, সেলফ কালেক্টিং আত্মসংবরণ ক্ষমতা বা নিজেকে সামলানোর ক্ষমতা, সিংস মানে কুঁকড়ে যাওয়া মানে নিজেকে গুটিয়ে নেওয়া, সিংস মানে কি কুঁকড়ে যাওয়া, আর ডিসপ্লেজার মানে অসন্তুষ্টিতে, ডুয়েলস মানে থাকা, আর অ্যালোন মানে একাকী, ডুয়েলস অ্যালোন মানে কি একাকী থাকা, এক্সেপ্ট মানে ছাড়া, চ্যাটেলস মানে ব্যক্তিগত সম্পত্তি, স্যাটিসফাইড মানে পরিতৃপ্ত, মানে সে বেশ পরিতৃপ্ত এইরকম বোঝাবে, ট্রেজার মানে সম্পত্তি, ওন ট্রেজার মানে নিজের সম্পত্তি, হারমিট মানে তারপরে স্ট্যান্ডায় দেখো, হারমিট মানে সন্ন্যাসী, পার্টনার মানে ভাগিদার বা যার সঙ্গে পার্টনার মানে ভাগিদার, ব্যাংকোয়েট মানে কি ধরি এই ফর্মাল একটা ধরি অনুষ্ঠান যেখানটায় রাতের জন্য একটা বড় নৈশ ভোজের আয়োজন, একটা বড় অনেক লোক নিয়ে আয়োজন করা হয় সেগুলোকে ব্যাংকোয়েট বলে। ব্যাংকোয়েট বলতে কি বোঝালো তাহলে, একটা বড় সড় মিলের আয়োজন, খাবারের আয়োজন, মিটস মানে সাক্ষাৎ করা, ফাস্টার মানে তাড়াতাড়ি, তারপরে পয়েন্টটাই দেখো সিক্স মানে খোঁজে, ওটস মানে খারাপ মানে ওটস, ব্যাড ওটস, আচ্ছা ওটস মানে খারাপ, ব্লাইন্ড মানে অন্ধ, আচ্ছা আর এখান থেকে যেমন কিছু প্রশ্ন যেমন বলছি, হি রেফার্স টু দা স্নেল, এই লাস্ট স্ট্যান্ডাতে হি রেফার্স টু দা স্নেল, হি বলতে কাকে বোঝানো হয়েছে স্নেলকে, আর হিজ হাউস রেফার্স টু দা স্নেলস হাউস, স্নেলের বাড়িকে হিজ হাউস রেফার্স করছে। এরপরে দেখো বন্ধুরা, আমি এবারে টপিক 5 বলেছিলাম আমি কমপ্লিট সামারি বলবো, যার মাধ্যমে তোমরা খুব সহজে কি করতে পারবে, খুব সহজেই মনে রাখতে পারবে। যে এই কবিতায় আমাদের কবি একটা শামুকের জীবন যাপন সম্পর্কে বর্ণনা করেছি, হয়তো কবিরাই এটা পারেন, একটা সাধারণ মানুষ পারে না, যে এত মাইনর জিনিসগুলো খুব ডিটেলসে বর্ণনা করতে, যেগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না, সেগুলো কাদের চোখে পড়ে, কবিদের, কারণ কবিদের মনটাই এমন, তারা বহু ভিড়ের মাঝেও সাধারণ থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র জিনিসগুলোকে খুঁজে নিতে পারে কবির চোখ। ঠিক একইভাবে তো আমাদের কবি স্নেল কবিতার কবি উইলিয়াম কুপারও খুঁজে নিয়েছে দ্য স্নেলের জীবনযাত্রা এবং তা দ্য স্নেল কবিতার মাধ্যমে বর্ণনা করেছে। এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারি যে একটা শামুকের জীবনযাপন, শামুকের বাড়ি কোনটা, শামুক কি খায়, শামুক কি পছন্দ করে,
সেই সম্পর্কে আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারি যে শামুক যেখানটায় থাকে সেটাকে তার বাড়ি বলে ভেবে নেয়। যদি সে ঘাসে থাকে তখন সেটাই তার বাড়ি, যদি পাতায় থাকে সেটাই তার বাড়ি, যদি পাতায় ঘাসে ফলে কিংবা কোনো দেওয়ালেও আটকে থাকে তবে সেটাই তার বাড়ি ভেবে নেয় এবং তাকে দেখে মনে হবে যেন সে সেখানটাই বড় হয়েছে। তার এমন হাবভাব হবে যেমন মনে হয় যেন এখানটাই সে বড় হয়েছে। স্নেল শামুকটি এবং কখনো সে পড়ে যাওয়ার ভয় করে না, কোথাও আটকে আছে সে কখনো পড়ে যাওয়ার ভয় করে না। এবং তার এই হাউসের মধ্যে তার যে একটা হাউস, প্রকৃতি মা আমাদের সবাইকে কি করেছে, সবাইকে যেমন কাউকে বেশি ক্ষমতা দিয়েছে, কাউকে কম ক্ষমতা দিয়েছে, কাউকে বেশি কারুর শরীর বেশি সুগঠিত করেছে, কারুর শরীর কম সুগঠিত করেছে, ঠিক একইভাবে তাদের আত্মরক্ষা বা তাদের প্রোটেক্ট করার জন্য উপযুক্ত জায়গাও দিয়েছে, উপযুক্ত জিনিসও দিয়েছে। ঠিক স্নেলের আমরা কি নরম অংশটা, স্নেল খুবই নরম, স্নেলের শরীরটা যা সহজেই আক্রান্ত হতে পারে, এই জন্য তাকে কি একটা সুন্দর খোলস দিয়েছে যার মধ্যে সে নিজেকে সুন্দরভাবে লুকিয়ে সুন্দরভাবে সুরক্ষিত থাকে। কে? আমাদের স্নেল অর্থাৎ শামুক সুন্দরভাবে লুকিয়ে থাকতে পারে এই খোলকের মধ্যে, এই খোলসের মধ্যে, যেখানটায় সে নিরাপদে থাকতে পারে। সেই স্নেলের যে সামনের অংশটা খুব সেন্সিটিভ অর্থাৎ খুবই প্রশ্নকাতর হয়, সেখানটায় যদি সে জানতে পারে যে কোনো বিপদ ঘনিয়ে আসছে, কোনো বিপদ আসছে, সেটা ঝড় হতে পারে বা আবহাওয়ার অন্য কোনো ক্ষতিকর অবস্থা হতে পারে, সে কিন্তু নিজেকে তার ঘরের মধ্যে গুটিয়ে নেয়, ঘরের মধ্যে গুটিয়ে নেয়। তুমি জাস্ট তার হাতটা, সেই তার যে সুর বেরিয়ে থাকে, সেই সুরে হাত দিয়ে জাস্ট অল্পভাবে ছোঁয়া দিলে কি হবে, সে বুঝতে পেরে যাবে যে আসন্ন বিপদ এসেছে, এবার নিজেকে গুটিয়ে ফেলা উচিত, গুটিয়ে ফেলে নেবে। কারণ তার নিজেকে বাঁচানোর অর্থাৎ নিজেকে সামলানোর ক্ষমতাটাই এমন, তার স্নেলের তার নিজেকে সামলানোর ক্ষমতাটাই এমন, সে কুঁকড়ে যায় তার বাড়ির মধ্যে। এবং কি সে একজন মানুষ ধরো কোথাও যাচ্ছে, কোনো বিপদ চলে এলো, তাকে আবার বাড়ি ফিরে আসতে হলো, তখন কি হবে, আমরা স্বাভাবিকভাবে কি অশান্তি হবে, এবং স্নেলও অশান্তি ভাবে সেখানটায় কি হয়ে যাচ্ছে, তার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাবো যে স্নেল একাকী ভাবে বসবাস করতে ভালোবাসে, তার কোনো পার্টনার চাই না, সে একা থাকতে চায়। তার নিজের শরীরের সঙ্গে তার নিজে যে জড়িয়ে থাকে, নিজের শরীরের সঙ্গে নিজে যে জড়িয়ে থাকে, এটাই তার কি, তাকে সেলফ স্যাটিসফাইড, নিজে কি হয়, সেলফ স্যাটিসফাইড, অর্থাৎ নিজেই আত্মতৃপ্ত, নিজেই বেশ পরিতৃপ্ত, যে না বেশ এই তো আমি আছি, বেশ এই তো আমি ভালো আছি, এই তো বেশ আছি, জীবনে আর কি চাই, এর থেকে ভালো জীবন আমরা আর পাবো না। স্নেল ভাবছে যে ব্যাস এর থেকে আর বেশি কিছু চাই না। কিন্তু আমরা মানুষ কি করছি, যেটা পেয়ে গেছি, যেটা পেয়েছিল না সেটা যদি পেয়ে যায় তার থেকে আরো বেশি কিছু পাওয়ার চেষ্টা করে। এইভাবে টাকার, যার 10 টাকা ছিল আজকে সে 100 টাকা চাইবে কাল, যার 1000 টাকা ছিল সে কালকে লাখ টাকা
চাইবে এইভাবে ধীরে ধীরে মানুষের টাকার লোভ বাড়ে, কিন্তু স্নেল অত কিছু চায় না। স্নেল তার ধীরে নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে চায়, নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে বাঁচতে চায়, একাকী ভাবে, বল না, একাকী ভাবে ঠিক বাঁচতে চায়। সে স্নেল আমাদের কার মতো জীবন যাপন করে? স্নেল দেখো হারমিট লাইক, অর্থাৎ একজন সন্ন্যাসীর মতো জীবন যাপন করে। স্নেলটি সন্ন্যাসীর মতো জীবন যাপন করে। সন্ন্যাসী যেমন জীবনের মোহমায়া ত্যাগ করে একটা নির্জন জায়গায় গিয়ে বসবাস করে, ঠিক তেমনও স্নেলও তার জীবনে কোনোদিন কাউকে প্রয়োজন হয় না, এমনকি ব্যাংকোয়েট নৈশ আহারের সময়ও প্রয়োজন হয় না স্নেলের কোনো পার্টনারের। এবং আবার কি, এখানে আরো একটা মজাদার জিনিস আছে, যে যদি দেখতে পায় সামনে থেকে কেউ আসছে, তো স্নেলের কি হবে, যে তাকেও খাবারের ভাগ দিতে পড়বে। তখন স্নেল কি করে, সেই খাবারগুলোকে আরো তাড়াতাড়ি খেয়ে ফেলে, যে আমি বাবু তোমাকে ভাগ দিব না, আমি যেটা আমার খাবার, যেটা আমি সেটা পুরোটাই খাবো, আমি কাউকে ভাগ দেব না। সে কাউকে যদি সামনে থেকে দেখে তো সে তাড়াতাড়ি খাওয়া শুরু করে। এবং কবি শেষ স্ট্যাঞ্জায় একটা খুব ভালো ভালো কথা বলেছেন, যে স্নেলকে যে খোঁজার চেষ্টা করে সে খুবই অন্ধের চেয়ে অধম, অন্ধের চেয়ে অধম। কারণ স্নেলকে খোঁজার চেষ্টা করলে কি হবে, স্নেলের বাড়ি আর স্নেল তো একই, স্নেলের বাড়ি যেটা আর স্নেলও সেটা, অর্থাৎ স্নেল আর স্নেলের বাড়ি অ্যাটাচমেন্ট হয়ে থাকে, তারা দুজন কম্বাইন্ড হয়ে থাকে। কিন্তু যে মানুষ স্নেলকে খুঁজতে যায় সে ব্যর্থ হয়, সে এই বাড়ির মালিককে খুঁজে পায় না। সে দেখবে এই বাড়ির মালিক কোথায়, খুঁজে পাবে না। প্রকৃতপক্ষে সেই বাড়ির ভেতরে যে স্নেল আছে সেটা দেখতে পাবেন। তাহলে যে ব্যক্তি এই স্নেলকে খুঁজে দেখতে চায় সে অন্ধের চেয়েও অধম। আশা করি বন্ধুরা এই ক্লাসটি তোমাদের ভালো লাগলো এবং ইনফরমেটিভ হলো। যদি এই এই সমস্ত কবিতা ক্লাসের উপর, এই সমস্ত পোয়েম ক্লাসগুলো যে হলো, পোয়েম ক্লাসের উপর যদি তোমরা প্রশ্ন উত্তরের ভিডিও চাও, কোশ্চেন অ্যান্সারের ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ক্লাস 10 এর যদি তোমরা টেক্সটগুলোর অ্যানালাইসিস, টেক্সটগুলোর সামারি চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং তোমরা যদি এই চ্যানেলে গ্রামার ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলটি যদি তোমরা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে। লাইক করলে কি হয়, আমাদের ভিডিও করতে আরো ভালো লাগে, আমরা মনে সাহস পাই। তাই তোমরা ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে যদি ভিডিওগুলি ভালো লাগে। ধন্যবাদ।